বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপরাশ সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার উপর পাখার মৃদু ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবুর তিনতলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়ানাড়া শব্দ হল। ভর দুপুরে কে আবার এলো? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশে সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এ বাড়ির নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দুপা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের কোণার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন। আমার আবার একসময় ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোণায় একটা ঘর আছে। লোকটা তাহলে হয়তো সত্যি সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতায় এই 4 তলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টাতে অফিসে বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারো সঙ্গেই পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বললেন, আসুন, ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ার টেনে বসলেন। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতা ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবুর। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার উপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে, চাপরাশ ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো। আমারও প্রিয় ঘুড়ি ছিল চাপরাশ। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে ফেলেছিল চাপরাশ দা, কেউ কেউ ডাকতো চাপরাশ বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য বছরাষ্টে ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই, খুব মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে। কাল মনে সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনো কিছু ঘুড়ি ওড়ে পাড়াতে। বহুদিনের প্রথা বলেই হয়তো এখনো সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এসব ছিল না, পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এ পাড়াটা তো খুব পুরনো। ঘুড়ি ওড়ানো একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পূজার 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত।
বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি ঘুড়ির লড়াইতে তার কেনা নতুন অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন। সে সময় এই ঘুড়ির লড়াইতে পয়সাওয়ালা লোকেরা বাজি ধরতে। পুরনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতে একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি, এই 3-5 আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞেস করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যে বলিনি। ছোটবেলায় 2-1 ছাড়া আমার চাপরাশ কেউ কোনোদিন কাটেনি। কিন্তু বুড়োটাকে এ কথা বলা মাত্রই আমার পিছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পিছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনে রংচঙে শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘ নখের লকেট। লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোড় করে নমস্কার করে বলল, আগে আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতেই থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে এই লড়াইয়ে। 3 বার খেলা হবে। যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে। অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারির রক্ত আছে। ঘুড়ির লড়াইয়ে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়। তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁয় মাটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক কিন্তু শুনে বলল, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাকে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার কাছে আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এরপর দাঁত বার করে হেসে বলল, কেন ঘুড়িওয়ালার কাছে মিথ্যে গল্প করছিলেন দাদা? আপনার ঘুড়ি নাকি কেউ কাটতে পারে না, এসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন,
লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বইয়েই গেছে। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলুম। তাই দেখে সে বলল, ও বুঝেছি, এই যে বুড়ো, এই বাবুকে তুমি খোকা লাটিম আর ছোট ঘুড়ি দাও। খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার কাছ থেকেই নিও। খাদু মল্লিকের সাঙ্গাতরা তার কথা শুনে খ্যা খ্যা করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘুড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রুপ! হঠাৎ যেন আমার মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ দেখা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়ো দোকানের দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘুড়ি আকাশে উড়বে, এই মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা পছন্দ করি না। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিকের পর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরতা আমিও সেই বুড়োটার কাছে 10,000 টাকা জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেব ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, হ্যাঁ, আপনি আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি। পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, এবারের ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক। কেমন হুট করে এলেন, আবার তেমনি হুট করে চলে গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলে গেল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালাবন্ধ। হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিক্সা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন বাড়ি ফিরলেন, তখন আকাশের চারদিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উড়তে শুরু করেছে।
কত রকমের ঘুড়ি, চাপরাশ, চাঁদিয়াল, পেটকাঠি, বগ্গা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝেই আশপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলি থেকে উল্লাসধ্বনি উঠছে, ভোকাট্টা ভোকাট্টা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরবার জন্য পিছু ধাওয়া করছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা। তার নিজের চাপরাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। তবুও দুপুরবেলা খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন, তখন বিকাল 4টা বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন আর খুব বেশি ঘুড়ি নেই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল তার। একটা চাপরাশ ঘুড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকে আছে। পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এ কোণে সে কোণে যে কয়টা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পরিমরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে উড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কিছুটা তফাতে, ঠিক যেন লড়াই নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়িটা ছো মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগুলেই অন্যজন স্যাঁত করে সরে যাচ্ছে এপাশ ওপাশ, উপর নিচে। প্যাচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং। সেখানে লড়াই করছে 2 বক্সার। কখনো আঘাত করতে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাচকা টান দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোকাট্টা 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 ভোকাট্টা। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই একই রকম মিশমিশে আরেকটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো।
একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়ছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমনভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয় তাই। এখন প্যাচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ি ভোকাট্টা। এই সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সে ঘুড়ি তখন আরো নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ের সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোই নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরে সেই ভদ্রলোক অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এ লড়াইটা যেভাবেই হোক জিতবে সে। দিন লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমিই লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাশটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছে রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, খাদু মল্লিকের প্যাচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি উড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাকা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘুড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না
কি করতে চলেছে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এ যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে আছে এক জ্যান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলে খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি হাসবে আমি জানতাম। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচন্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে। যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে উঠে খাদু মল্লিক দরাম করে পড়ে গেল ছাদে। আর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবু হাতের লাটাই নাড়তে শুরু করলেন। তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাচ লাগিয়ে লাটাইতে এক হ্যাচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘুড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোকাট্টা ভোকাট্টা। অর্থাৎ আড়াল থেকে এই লড়াই অনেকেই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় চুপ করে সন্ধ্যা নামল। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়ছে গ্যাজলা। প্রচন্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকে। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এ তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘড়িটা ওর কোনো স্যাঙ্গাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে। আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গিয়েছিলাম আমি। 20,000 টাকা বাজি, একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘড়ি কাটলাম, তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পিছন থেকে ছাদে উঠে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি?
ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি, ওই গুন্ডা খাদু মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে চাঁদের কার্নিশ থেকে পা পিছলে দুর্ঘটনায় কারো মৃত্যু অস্বাভাবিক ঘটনা নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উড়ল, তার কোনো সেঙ্গাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটলো। সবাই দেখলো বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনেই একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নিচে নামতে শুরু করল। তার সামনে কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ির লাটাই খসে পড়ল। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন।